সেনাবাহিনীকে পুনরায় আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য বেসামরিক প্রশাসনের সাহায্যে তলব করা হয়। 1973 সালের এপ্রিল মাসে এক নাজুক পরিস্থিতিতে দিকহীন আওয়ামী লীগ সরকার আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার এবং বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য বেসামরিক প্রশাসনের সাহায্যে সেনাবাহিনীকে তলব করতে বাধ্য হন শেখ মুজিব ও তার সরকার। 1973 সালের এপ্রিল মাসে দেশের এক নাজুক পরিস্থিতিতে দিশেহারা মুজিব সরকার নেহায়েত অনন্যপায় হয়ে আবার সেনাবাহিনীকে অবৈধ অস্ত্র উদ্ধার এবং দুষ্কৃতিকারী দমন করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনের জন্য তলব করার সিদ্ধান্ত গ্রহণ করে। কুমিল্লা সেনানিবাসের ব্রিগেড কমান্ডার তখন কর্নেল নাজমুল হুদা। আগরতলা ষড়যন্ত্র মামলায় জড়িত ছিলেন কর্নেল হুদা। সেই সুবাদে কিংবা অন্য যে কোনো কারণেই হোক শেখ মুজিবের প্রতি অন্ধ ভক্তি ছিল তার। তবে এ বিষয়ে সুশিক্ষিত কর্নেল হুদার মনে দ্বন্দ্বও ছিল যথেষ্ট। একই সাথে যুদ্ধ করেছি আমরা। অল্প সময়ের মধ্যেই তিনি আমাকে ভীষণ আপন করে নিয়েছিলেন। আমাদের সম্পর্ক এত নিবিড় হয়ে উঠেছিল যে আমরা রাজনীতি নিয়ে অবাধে খোলামেলা আলাপ আলোচনা করতাম। আমার স্পষ্টবাদিতায় অনেক সময় তিনি আতঙ্কিত হয়ে পড়তেন, অনেক সময় বড় ভাইয়ের মতো উপদেশ দিতেন বেফাঁস কথাবার্তা বলে আমি যাতে নিজেকে বিপদে না ফেলি। তার আন্তরিকতায় আমি তাকে বিশেষভাবে শ্রদ্ধা করতাম। অপারেশন অর্ডার আসার পর আমি হুদা ভাইকে একদিন বলেছিলাম 72 সালের তিক্ত অভিজ্ঞতার কথা। তিনি নিজেও সে বিষয়ে ওয়াকিবহাল ছিলেন। ঠিক করা হলো চিফ অফ স্টাফকে অনুরোধ জানানো হবে যাতে তিনি সশরীরে কুমিল্লায় এসে অপারেশন সম্পর্কে সবকিছুই বিস্তারিত খুলে বলেন। এতে করে আমরাও জানার সুযোগ পাব এবার সরকারের উদ্দেশ্য কি। প্রধানমন্ত্রী কি এবার সত্যিই তার চাটার দল ছেড়ে জনগণের কল্যাণ চান? এর জন্যই কি তিনি আমাদের সাহায্য চাইছেন? সিদ্ধান্ত অনুযায়ী জেনারেল শফিউল্লাহকে কর্নেল হুদা কুমিল্লায় আসার অনুরোধ জানালেন। এলেন জেনারেল শফিউল্লাহ। কনফারেন্সে তাকে জিজ্ঞাসা করা হলো 72 সালের মতো সেনাবাহিনীকে বিব্রত করা অবস্থায় পড়তে হবে না তো এবারও। তিনি জবাব দিয়েছিলেন, দিস টাইম বঙ্গবন্ধু মিন্স বিজনেস। If even his dead father is found to be implicated in any crime, then his body could be exhumed for trial. No exception this time whatsoever. This is what he told me personally and I have no reason to disbelieve him. খুবই ভালো কথা। শেখ মুজিব এবার সত্যিই চিনতে পেরেছেন তার সরকার ও দলকে। তিনি তাদের অন্যায়ের প্রতিকার চান, এদের খপ্পর থেকে বেরিয়ে এসে প্রকৃত অর্থে জানতে চান হবার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীর সাহায্য চাইছেন তিনি। তার এই প্রচেষ্টায় অবশ্যই আমরা আমাদের সর্বশক্তি দিয়ে তাকে সাহায্য করব, সব ঝুঁকি হাসি মুখে বরণ করে নিয়ে। সে কথাই দেয়া হয়েছিল জেনারেল শফিউল্লাহকে। অপারেশনকে যে কোনো মূল্যে সফল করে তুলব আমরা, খুশি মনেই ফিরে গিয়েছিলেন তিনি। কুমিল্লা ব্রিগেডকে দায়িত্ব দেওয়া হলো কুমিল্লা, নোয়াখালী এবং সিলেটে অপারেশন পরিচালনার। আমাকে কর্নেল হুদা কুমিল্লা অপারেশনের দায়িত্ব দিলেন। সিলেট এবং নোয়াখালীর দায়িত্ব দেওয়া হলো মেজর হায়দার এবং মেজর রশিদকে। কম্বিং অপারেশন শুরু হলো। সরকারি গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট থেকে জানা গেল সব সেক্টরে আওয়ামী লীগ এবং দলের অঙ্গ সংগঠনগুলোর কাছেই রয়েছে বেশিরভাগ অবৈধ অস্ত্র। প্রভাবশালী নেতাদের ছত্রছায়াতেই নিরাপদে রয়েছেন ওইসব অস্ত্র এবং অস্ত্রধারীরা। তাতে কি, এবার মুজিব তার মরা বাপকেও ছাড়তে রাজি নন। আমরা যার যার এলাকায় সব প্রস্তুতি শেষে অপারেশন শুরু করলাম। সব জায়গায় খবর পাওয়া যাচ্ছিল এলাকার যত দাগি লোক
অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী খুনি লুটেরাদের মাথা হলো আওয়ামী লীগের নেতারা কিংবা নেতাদের পোষ্য মাস্তানরা। সব জায়গাতেই আবার আমাদের সরকারি দলের নেতারাও তাদের তৈরি সন্ত্রাসীদের নামের তালিকা দিয়েছেন, কিন্তু তদন্তের ফলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে তাদের দেওয়া তালিকাভুক্ত লোকেরা প্রায় এলাকায় সৎ এবং নীতিবান বলে পরিচিত। অবশ্য তাদের মধ্যে অনেকেই সরকার বিরোধী রাজনীতির সাথে জড়িত কিংবা সমর্থক ছিলেন। আমাদের দায়িত্ব হলো দুষ্কৃতিকারীদের ধরা, সে যেই হোক না কেন। দল বিশেষের প্রতি আমাদের কোনো পক্ষপাতিত্ব নেই। আমাদের কাজ হচ্ছে নিরপেক্ষ থেকে আমাদের দায়িত্ব পালন করে যাওয়া। ধরপাকড় করা হলো অপরাধীদের স্থানীয় বেসামরিক আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো এবং প্রশাসনের সহায়তায়। যারা ধরা পড়েছিল তাদের বেশিরভাগই হোমরা চোমরা চাই এবং নেতা নেত্রীরা। সংসদ সদস্যা মমতাজ বেগম থেকে কুমিল্লার জহিরুল কাইয়ুম কেউই বাদ পড়লেন না। সিলেট, নোয়াখালী, খুলনা, বরিশাল এবং দেশের অন্যান্য জায়গাতে আর্মির হাতে ধরা পড়ল শেখ নাছের, হাসনাত প্রমুখ অনেক নামি দামি নেতারা। সব জায়গায় একই উপাখ্যান, এলাকার দুষ্কৃতিকারীদের বেশিরভাগই সরকার ও সরকারি দলের লোকজন। এই অপারেশনের সময় সেনাবাহিনীর সদস্যরা সরাসরিভাবে আওয়ামী লীগের স্থানীয় নেতাপাতি নেতাদের সঙ্গে প্রত্যক্ষ সংঘাতে জড়িয়ে পড়েন। আর্মি অপারেশনের ফলে সারা দেশে চমক সৃষ্টি হলো। লোকজন ভাবল শেখ মুজিব আর্মির সাহায্যে চাটার দল এর সন্ত্রাস ও দুর্নীতির হাত থেকে দেশ ও জাতিকে বাঁচাবার চেষ্টা করছেন। ফলে সবখানেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিলেন আর্মি অপারেশনে সাহায্য করতে। কয়েকদিনের দেশব্যাপী অভিযানের ফলে সন্ত্রাস কমে গেল অস্বাভাবিকভাবে। জনগণের মনে আশা ফিরে এলো। দুঃশাসনের ফলে নির্জীব হয়ে পড়া জাতির মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হলো। ধরা পড়া সবার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হলো। কারো ব্যাপারে কোনো ব্যতিক্রম করা হলো না। যদিও বিভিন্ন প্রভাবশালী মহল থেকে, এমনকি প্রধানমন্ত্রীর সচিবালয় থেকেও অনেকের ব্যাপারে চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছিল অনবরত, কিন্তু আমরা আমাদের নীতিতে সবাই অটল। কারো ব্যাপারে কোনো বাছবিচার করা হবে না। আইন সবার জন্যই সমান। হঠাৎ সেনা সদর থেকে কয়েকজন আটক অপরাধীকে ছেড়ে দেবার জন্য নির্দেশ পাঠালেন জেনারেল শফিউল্লাহ। কর্নেল হুদা পরিষ্কার জানিয়ে দিলেন কাউকে ছেড়ে দেওয়া তার পক্ষে কিছুতেই সম্ভব নয়, কারণ শুধুমাত্র আইনই এখন তাদের ভাগ্য নির্ধারণ করতে পারে। আইনকে নিজের হাতে নেবার কোনো অধিকার তার নেই। ব্রিগেড কমান্ডারের এই জবাব জেনারেল শফিউল্লাহ প্রধানমন্ত্রীকে জানালেন। কর্নেল হুদার কাছে ফোন এলো প্রধানমন্ত্রীর। কর্নেল হুদা বিনীতভাবে প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী যেন তার রাজনৈতিক সচিব জনাব তোফায়েলকে পাঠিয়ে দেন চিফের সাথে সরেজমিনে অবস্থার তদন্ত করার জন্য। তদন্তে যদি প্রমাণিত হয় যে আর্মি কারো প্রতি কোনো অবিচার কিংবা অন্যায় আচরণ করেছে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে কোনো শাস্তিই তিনি মাথা পেতে নিতে প্রস্তুত আছেন এরিয়া কমান্ডার হিসেবে। প্রধানমন্ত্রীর টেলিফোন যখন আসে তখন দৈবক্রমে আমিও কন্ট্রোল রুমে উপস্থিত ছিলাম। প্রধানমন্ত্রীর ফোন, তাই আমি রুম থেকে বের হয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু কর্নেল হুদার নির্দেশেই রুমে থেকে যেতে হয়েছিল আমাকে। কর্নেল হুদার চারিত্রিক দৃঢ়তা সেদিন আমাকে মুগ্ধ করেছিল। নেতার প্রতি তার অন্ধ আনুগত্য এবং শেখ মুজিবের প্রতি বিশ্বাসভাজনদের একজন হয়েও কর্নেল হুদা এ ধরনের জবাব প্রধানমন্ত্রীকে দেবেন সেটা সত্যিই আমি ভাবতে পারিনি। প্রধানমন্ত্রী বলেছিলেন অতি সত্বর তিনি লোক পাঠাচ্ছেন তদন্তের জন্য। সেদিনই হেলিকপ্টারে করে এসে পৌঁছলেন জেনারেল জিয়াউর রহমান। জনাব তোফায়েলকে কিছুতেই তিনি সঙ্গে আনতে রাজি করতে পারেননি। সেটাই স্বাভাবিক, কারণ জনাব তোফায়েল কুমিল্লায় এলে সবকিছু বিস্তারিত জানার পর মাথা হেট করে ফিরে যাওয়া ছাড়া অন্য কোনো গত্যন্তর থাকতো না তার। জেনারেল জিয়ার আগমনের পর কুমিল্লা সহ
অন্য সব জেলার শীর্ষ নেতাদের যারা তখনও বাইরে ছিলেন তাদের সবাইকে সেনানিবাসে আমন্ত্রণ জানানো হলো এক মধ্যাহ্নভোজে। ভোজ পর্ব শেষে একে একে সব ধৃত ব্যক্তিদের কেন এবং কোন চার্জে ধরা হয়েছে প্রমাণাদি সহ তার বিশদ বিবরণ দিলেন অপারেশন কমান্ডাররা। কেউ কোনো কিছুর প্রতিবাদ করতে পারলেন না। জেনারেল জিয়া, কর্নেল হুদা এবং আমাকে সঙ্গে করে একই হেলিকপ্টারে করে ঢাকায় সেনা সদরে ফিরে এলেন। সেখান থেকে জেনারেল শফিউল্লাহকে সঙ্গে করে আমরা এলাম ৩২ নং ধানমন্ডিতে শেখ সাহেবের সাথে দেখা করতে। সেখানে পৌঁছে দেখি প্রধানমন্ত্রী এবং জনাব তোফায়েল আহমদ আমাদের জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন। ঘরে ঢুকতেই কর্নেল হুদা এবং আমাকে দেখা মাত্র শেখ মুজিব গর্জে উঠলেন, কি পাইছস তোরা? আওয়ামী লীগ ছাড়া দেশে আর কোনো দুষ্কৃতিকারী নাই? জাসদ সর্বহারা পার্টির লোকজন তোদের চোখে পড়ে না? অবাক হয়ে গেলাম। কি বলছেন প্রধানমন্ত্রী? কর্নেল হুদা জবাব দিলেন, স্যার, আমরা আপনার নির্দেশে অপারেশন করছি প্রকৃত দুষ্কৃতিকারীদের ধরার জন্য। আমরা নির্দলীয়, আমাদের কাছে সবাই সমান। বিভিন্ন এজেন্সির দেওয়া রিপোর্টের ভিত্তিতে এবং আমাদের নিজস্ব এজেন্সি দিয়ে ওই সমস্ত রিপোর্ট ভেরিফাই করার পরেই আমরা অ্যাকশন নিয়েছি। ধৃত ব্যক্তিদের বেশিরভাগই যদি আওয়ামী লীগের হয় তাতে আমাদের দোষ কোথায়? কথা বাড়তে না দিয়ে জনাব তোফায়েল কয়েকজনের নাম করে তাদের অবিলম্বে ছেড়ে দিতে বললেন। তাকে সমর্থন করে আমাকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বললেন, যা হবার তা হইছে, এখন এদের ছাড়ার বন্দোবস্ত করো। জবাবে আমি বললাম, ধরার বা ছাড়ার মালিক আমরা নই স্যার, চিফের মাধ্যমে আপনার নির্দেশেই কার্যকরী করেছি আমরা। ধরার হুকুম দিয়েছিলেন আপনি, ছাড়ার মালিকও আপনি, তবে এই বিষয়ে আইন কি বলে সেটা আমার জানা নেই। ছেড়ে দেয়াটা যদি আইনসম্মত মনে করেন তবে হুকুম জারি করে আইন সংস্থাকে বলেন তাদের ছেড়ে দিতে। আমরা তাদের ছাড়ব কিভাবে? তারা তো এখন আমাদের অধীন নয়, সবাই এখন রয়েছে আইনের অধীনে। আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে প্রত্যেকের বিরুদ্ধে। আমার জবাব শুনে কিছুক্ষণ চুপ করে থেকে জেনারেল শফিউল্লাহকে উদ্দেশ্য করে তিনি বলে উঠলেন, বাজান, কিছু একটা কর, নাইলে দেশে আওয়ামী লীগ একদম শেষ হইয়া যাইব। জেনারেল শফিউল্লাহ প্রধানমন্ত্রীর বাজান সম্বোধনে বিগলিত হয়ে দাঁড়িয়ে পড়ে প্রায় হাত জোর করে বললেন, স্যার, আপনি অস্থির হবেন না, আমি অবশ্যই একটা কিছু করব। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। কথাগুলো শেষ করে বসতেও ভুলে গিয়েছিলেন সেনাপ্রধান। প্রধানমন্ত্রীর ইশারায় আবার নিজের আসনে বসলেন জেনারেল শফিউল্লাহ। আমরা সবাই নিশ্চুপ বসে থেকে তার মুসাহেবিপনার কৌতুক উপভোগ করছিলাম, কিছুটা বিব্রত হয়ে। আফটার অল, হি ইজ আওয়ার চিফ। ইতিমধ্যে জনাব তোফাইল শেখ সাহেবের কানে কানে নিচে স্বরে কিছু বললেন। তার কান পড়ায় হঠাৎ ক্ষিপ্ত হয়ে প্রধানমন্ত্রী বলে উঠলেন, কুমিল্লার ক্যাপ্টেন হাই, ক্যাপ্টেন হুদা, ক্যাপ্টেন তৈয়ব, সিলেটের লেফটেন্যান্ট জহির এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হইব। তারা বন্দীদের উপর অকথ্য অত্যাচার করছে। হুদা ভাইকে উদ্দেশ্য করেই ক্ষোভ প্রকাশ করলেন শেখ মুজিব। স্যার, ওরা সব জুনিয়র সাবঅর্ডিনেট অফিসার। ওরা যা করেছে সেটা আমার হুকুমেই করেছে। অত্যাচারের অভিযোগ সত্যি নয়। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং উদ্দেশ্য প্রণোদিত। তারপরেও যদি ওদের শাস্তি দিতে চান তবে সেটা সবার আগে আমারই প্রাপ্য। আমাকে ডিঙিয়ে জুনিয়র অফিসারদের শাস্তি দিলে সেটা আমার জন্য অপমানজনক হবে। সেক্ষেত্রে কমান্ডার হিসেবে অধীনস্থ সব অফিসার এবং সৈনিকদের কাছে আমি আর ফিরে যেতে পারবো না। কর্নেল হুদার জবাবে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। উঠে এসে দাঁড়ালেন তিনি এবং বললেন, ঠিক আছে, আজ তোরা যা। ডালিম, তুই রাইতে খায়া যাইস। আমাকে রেখে বাকি সবাই চলে গেলেন। শেখ সাহেব ও আমি বাড়ির অন্দরমহলে ঢুকলাম। রাত তখন প্রায় 11টা। যথাযথ নিয়মে বারান্দায় খাওয়া পরিবেশন করা হলো। খেতে খেতে শেখ সাহেব বললেন, তুই থাকতে কুমিল্লায় আওয়ামী লীগের এই দশা হইল কেন? চাচা, বিশ্বাস করেন, আমরা কোনো দল দেখে অপারেশন করিনি।
চিফ কুমিল্লায় এসে আমাদের বলেছিলেন এবার নাকি আপনি আপনার মরা বাপকেও ছাড়বেন না। আমরা সে অনুযায়ী কাজ করছি। আপনি একবার কুমিল্লায় গিয়ে দেখেন লোকজন কি খুশি। সবাই মনে করেছে এবার আপনি সত্যিই চাটার দল এবং টাউট বাটপারদের শায়েস্তা করতে চাচ্ছেন। এই পরিস্থিতিতে নেতা হিসেবে জনগণের মনোভাবকেই তো আপনার প্রাধান্য দেওয়া উচিত। আমি তো মনে করি আপনাদের এই অপারেশনের পর আপনার জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। এখন যে কোনো কারণেই আপনি যদি এদের ছাড় দেন তবে কি আপনার লাভ হবে? আমার তো মনে হয় ক্ষতিই হবে আপনার। আপনার পরামর্শদাতারা যে যাই বলুক না কেন, আমার মনে হয় বিনা বিচারে কাউকেই ছাড়া আপনার উচিত হবে না। এতে ব্যক্তিগতভাবে আপনিই ক্ষতিগ্রস্ত হবেন সবচেয়ে বেশি। কিন্তু পার্টি ছাড়া আমি চলবো কেমনে? প্রশ্ন করলেন শেখ সাহেব। পার্টি আপনার অবশ্যই প্রয়োজন। মনে করেন না কেন এটা একটা শুদ্ধি অভিযান। খারাপদের বাদ দিয়ে সৎ এবং ভালো মানুষদের নিয়েই তো পার্টি চালানো যায়। কিছু মনে করবেন না চাচা। চোর, বদমাইশ, সন্ত্রাসী, লুটেরা, টাউট বাটপারদের নেতা হিসেবে পরিচিত হওয়াটা কি আপনার শোভা পায়? যারাই ধরা পড়ছে তাদের বেশিরভাগই আওয়ামী লীগার। তার মানে বর্তমানে আপনার দলে ভালো লোকের চেয়ে খারাপ লোকজনই বেশি। এদের বাদ দেন, দেখেন লোকজন কিভাবে আপনাকে সমর্থন জানায়। চুপ করে শুনছিলেন আমার কথা, মুখটা ছিল থমথমে। খাওয়ার পর পাইপ টানার অভ্যাস তার। পাইপটা টেবিলের উপর পড়ে থাকলেও আজ তিনি সেটা ধরেননি। চিন্তিত অবস্থায় হঠাৎ করে বলে উঠলেন, বাঙালি জনগণরে খুব ভালো কইরা চিনি আমি। বুঝলাম না তিনি এই উক্তিটি কি বুঝাতে চাইলেন। কিছুক্ষণ পর শোবার ঘরে উঠে চলে গেলেন শেখ সাহেব। ওখানে তার কোনো আত্মীয় অপেক্ষা করছিলেন। আমিও উঠতে যাচ্ছিলাম, হঠাৎ কামাল এসে উপস্থিত। বস, দিলেন তো আওয়ামী লীগ শেষ কইরা, কাজটা ভালো করেন নাই। উত্তর দিলাম, সব ক্রিমিনালস অ্যান্ড বেড এলিমেন্টস যদি আওয়ামী লীগার হয় তার জন্য আমরা দায়ী না। সারাদিনের ধকলে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই কথা না বাড়িয়ে চলে এসেছিলাম ৩২ নম্বর থেকে। বাসায় ফিরে দেখি আব্বা আমার ফেরার অপেক্ষায় তখনও জেগে বসে আছেন। বুঝতে পারলাম কুমিল্লা থেকে নিম্মি ফোন করে আমার ঢাকায় আসার খবর বাসায় জানিয়েছে। আব্বা জিজ্ঞেস করলেন কি হলো। সবকিছু খুলে বললাম তাকে। সব শুনে তিনি বললেন, তোরা কি ভেবেছিলি শেখ মুজিব সত্যিই অপরাধীদের ধরার জন্য তোদের মাঠে নামিয়েছে? আমি ওকে ভালো করে চিনি। যখন SM হলে GS ছিলাম তখন একসাথে মুসলিম লীগের রাজনীতিও করেছি। ওর নীতি বলে কিছু নেই। সারা জীবন ক্লিকবাজি আর লাঠিবাজির মাধ্যমে নিজের সুবিধা আদায় করে নিয়েছে সে। চরম সুবিধাবাদী চরিত্রের ধুরন্ধর শেখ মুজিব। তোদের মাঠে নামিয়ে এক ঢিলে দুই পাখি শিকার করতে চেয়েছিল শেখ মুজিব। একদিকে বর্তমানে তীব্র সরকার বিরোধী তৎপরতায় লিপ্ত রাজনৈতিক প্রতিপক্ষ, বিশেষ করে জাসদ সর্বহারা পার্টির সদস্যদের খতম করা, অন্যদিকে সেনাবাহিনী এবং জনগণের দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী অংশের মধ্যে বিরোধ সৃষ্টি করে সেনাবাহিনীকে তার দলের লাঠিয়াল বাহিনীতে পরিণত করার জন্যই সে এই পদক্ষেপ নিয়েছে। কিন্তু তার চালকে বানচাল করে দিয়েছিস তোরা। দেখ এখন সে কি করে। তাদের নিয়েই আমার চিন্তা। I hope you and your other colleagues don't get victimized. আব্বার কথাগুলো শুনে জবাবে আমার কিছু বলার ছিল না। তার বক্তব্যের সত্যতা ভবিষ্যতেই প্রমাণ হতে পারে। আব্বা বুঝতে পেরেছিলেন আমি ভীষণ ক্লান্ত, তাই কথা না বাড়িয়ে বললেন, কুমিল্লাতে একটা ফোন করে শুয়ে পড়। ডোন্ট ওভার এস্টিমেট মুজিব, হি ইজ জাস্ট অ্যান অ্যাভারেজ ম্যান। আব্বার কথায় কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলাম। পরদিন সকালে জেনারেল শফিউল্লাহ সেনা সদরে আমাকে ডেকে পাঠালেন। সেখানে গিয়ে দেখি কর্নেল হুদাকেও ডেকে পাঠানো হয়েছে। হুদা ভাই আমাকে বললেন, চিফ উইল গো উইথ আস টু কুমিল্লা টু রিলিজ অল দোজ পিপল। ভীষণভাবে দমে গিয়েছিলাম এই সিদ্ধান্তের কথা শুনে। হুদা ভাই ও ভীষণ আপসেট। ক্যাপ্টেন নূর, জেনারেল জিয়ার ADC তার কামরায় গিয়ে বললাম,
বসের সাথে দেখা করতে চাই। নূরের মাধ্যমে খবরটা পেয়েই তিনি আমাকে ডেকে পাঠালেন। ঘরে ঢুকে দেখলাম তিনিও গম্ভীর। আমাকে বসতে ইঙ্গিত করে বললেন, ওয়েল, আই নো এভরিথিং। ডোন্ট লুজ হার্ট, আল্লাহ ইজ দেয়ার। ইউ হ্যাভ ডান ইউর ডিউটি সিনসিয়ারলি, সো ফরগেট অ্যাবাউট দ্য রেস্ট অ্যান্ড বি অ্যাট ইজ। চিফের সাথে একই হেলিকপ্টারে ফিরে এলাম কুমিল্লায়। চিফ নিজে গিয়ে বন্দীদের মুক্তি দিলেন। আমাদের সামনেই ফুলের মালা গলায় পরিয়ে সমবেত আওয়ামী লীগাররা সদর্পে মিছিল করে চলে গেল শেখ মুজিবের জয়ধ্বনি করতে করতে। বিব্রতকর অবস্থায় ইনটলারেবল হিউমিলাইশন সহ্য করে নিতে হয়েছিল আমাদের সকলকে। ঢাকায় ফেরার আগে জেনারেল শফিউল্লাহ আমাদের সারমর্ম দিলেন, প্রাইম মিনিস্টার্স ডিজায়ার ইজ অ্যান অর্ডার। এই ঘটনার ফলে সারা দেশে ডেপ্লয়েড আর্মির মনোবল একদম ভেঙে পড়েছিল। গুজব ছড়িয়ে পড়ল শেখ মুজিব শীঘ্রই আর্মি অপারেশন বন্ধ করে দিচ্ছেন। এরপর আমরা নামে মাত্র অপারেশনে ডেপ্লয়েড ছিলাম। আরোপিত দায়িত্ব পালনে কোনো উৎসাহ ছিল না কারোরই। কোনো রকমে সময় কাটাচ্ছিলাম আমরা। আমার স্ত্রী এবং আমি গাজী গোলাম মোস্তফা কর্তৃক অপহৃত হই। রেড ক্রস চেয়ারম্যান এবং তদানীন্তন ঢাকা মহানগর আওয়ামী লীগ প্রধান গাজী গোলাম মোস্তফা নিম্মি এবং আমাকে বন্দুকের মুখে লেডিস ক্লাব থেকে অপহরণ করে নিয়ে যায়। 1974 সালের মাঝামাঝি ঘটে এক বর্বরোচিত অকল্পনীয় ঘটনা। দুষ্কৃতিকারী দমন অভিযানে সেনাবাহিনী তখনও সারা দেশে নিয়োজিত। আমার খালাতো বোন তাহমিনার বিয়ে ঠিক হলো কর্নেল রেজার সাথে। দুপক্ষই আমার ভীষণ ঘনিষ্ঠ, তাই সব ব্যাপারে মধ্যস্থতা করতে হচ্ছিল আমাকে এবং নিম্মিকেই। বিয়ের 2 দিন আগে ঢাকায় এলাম কুমিল্লা থেকে। ঢাকা লেডিস ক্লাবে বিয়ের বন্দোবস্ত করা হয়েছে। সেই বিয়েতেই অনেক গণ্যমান্য সামরিক এবং বেসামরিক লোকজন, বিশেষ করে হোমরা চোমরারা এসেছিলেন অতিথি হিসেবে। পুরো অনুষ্ঠানটাই তদারক করতে হয়েছিল নিম্মি এবং আমাকেই। আমার শ্যালক বাপ্পি ছুটিতে এসেছে কানাডা থেকে। বিয়েতে সেও উপস্থিত। বিয়ের কাজ সুষ্ঠুভাবেই এগিয়ে চলেছে। রেড ক্রস চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার পরিবারে উপস্থিত হয়েছেন অভ্যাগতদের মধ্যে। বাইরের হলে পুরুষদের বসার জায়গায় বাপ্পি বসেছিল। তার ঠিক পেছনের সারিতে বসেছিল গাজীর ছেলেরা। বয়সে ওরা সবাই কম বয়সী ছেলে ছোকরা। বাপ্পি প্রায় আমার সমবয়সী। হঠাৎ করে গাজীর ছেলেরা পেছন থেকে কৌতুচ্ছলে বাপ্পির মাথার চুল টানে। বাপ্পি পেছনে তাকালে ওরা নির্বাক বসে থাকে। এভাবে 2-3 বার চুল টানার পর বাপ্পি রাগান্বিত হয়ে ওদের জিজ্ঞেস করে, চুল টানছে কে? আমরা পরখ করে দেখছিলাম আপনার চুল আসল না পরচুলা। জবাব দিল একজন। পুচকে ছেলেদের রসিকতায় বাপ্পির যুক্তিসঙ্গত কারণেই ভীষণ ক্ষেপে যায়, কিন্তু কিছুই বলে না। মাথা ঘুরিয়ে নিতেই আবার চুলে টান পড়ে। এবার বাপ্পি যে ছেলেটির চুল টান দিয়েছিল তাকে ধরে ঘর থেকে বের করে দিয়ে বলে, বেয়াদব ছেলে, মশকারি করার জায়গা পাওনি? খবরদার, তুমি আর ওই জায়গায় বসতে পারবে না। এ কথার পর বাপ্পি আবার তার জায়গায় ফিরে আসে। এই ঘটনার কিছুই আমি জানতাম না, কারণ তখন আমি বিয়ের তদারকি এবং অতিথিদের নিয়ে ভীষণভাবে ব্যস্ত। বিয়ের আনুষ্ঠানিকতার প্রায় সবকিছুই সুষ্ঠুভাবে হয়ে যায়। খাওয়া দাওয়ার পর্বও শেষ। অতিথিরা সব ফিরে যাচ্ছেন। সেদিন আবার টেলিভিশনে সত্যজিৎ রায়ের পুরস্কারপ্রাপ্ত ছবি মহানগর ছবিটি দেখানোর কথা, তাই অনেকেই তাড়াতাড়ি ফিরে যাচ্ছেন ছবিটি দেখার জন্য। অল্প সময়ের মধ্যেই লেডিস ক্লাব প্রায় ফাঁকা হয়ে গেল। মাহবুবের আসার কথা, মানে এসপি মাহবুব, আমাদের বিশেষ ঘনিষ্ঠ বন্ধুদের একজন। আমরা সব একই সাথে যুদ্ধ করেছি স্বাধীনতা সংগ্রামে। কি এক কাজে মানিকগঞ্জ যেতে হয়েছিল তাকে। ওখান থেকে খবর পাঠিয়েছে তার ফিরতে একটু দেরি হবে। ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা সবেমাত্র তখন খেতে বসেছি। হঠাৎ 2টো মাইক্রোবাস এবং
একটা কার এসে ঢুকলো লেডিস ক্লাবে। কার থেকে নামলেন স্বয়ং গাজী গোলাম মোস্তফা, আর মাইক্রোবাসে দুটো থেকে নামলো প্রায় 10-12 জন অস্ত্রধারী বেসামরিক ব্যক্তি। গাড়ি থেকেই প্রায় চিৎকার করতে করতে বেরুলেন গাজী গোলাম মোস্তফা। কোথায় মেজর ডালিম? বেশি বার বেড়েছে, তাকে আজ আমি শায়েস্তা করব। কোথায় সে? আমি তখন ভেতরে সবার সাথে খাচ্ছিলাম। কে যেন এসে বলল গাজী এসেছে। আমাকে তিনি খুঁজছেন। হঠাৎ করে গাজী এসেছেন, কি ব্যাপার? ভাবলাম বোধহয় তার পরিবারকে নিয়ে যেতে এসেছেন তিনি। আমি তাকে অভ্যর্থনা জানানোর জন্য বাইরে এলাম। বারান্দায় আসতেই 6-7 জন স্টেন গানধারী আমার বুকে পিঠে মাথায় তাদের অস্ত্র ঠেকিয়ে ঘিরে দাঁড়ালো। ঘটনার আকস্মিকতায় আমি তো হতবাক, কিছুটা অপ্রস্তুত বটে। সামনে এসে দাঁড়ালেন স্বয়ং গাজী। আমি অত্যন্ত ভদ্রভাবে তাকে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি? এই সমস্ত কিছুর মানেই বা কি? তিনি তখন ভীষণভাবে ক্ষিপ্ত, এক নাগাড়ে শুধু বলে চলেছেন, গাজীরে চেনো না? আমি বঙ্গবন্ধু না। চলো, শালারে লইয়া চল, আজ আমি তোরে মজা দেখামু। তুই নিজেরে কি মনে করছস? অশালীনভাবে কথা বলছিলেন তিনি। আমি প্রশ্ন করলাম, কোথায়, কেন নিয়ে যাবেন আমাকে? আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে তিনি নির্দেশ দিলেন তার অস্ত্রধারী অনুচরদের। তার ইশারায় অস্ত্রধারীরা সবাই তখন আমাকে টানা হেঁচড়া করে মাইক্রোবাসের দিকে নিয়ে যাবার চেষ্টা করছে। বিয়ের উপলক্ষে নিরাপত্তার জন্য পুলিশের বন্দোবস্ত করা হয়েছে। গাড়িতে আমার এসকর্ট সিপাহীরাও রয়েছে। ঠিক বুঝতে পারছিলাম না কি করা উচিত। একটা বিয়ের অনুষ্ঠান, কন্যাদান তখনও করা হয়নি। কি কারণে সে এমন অদ্ভুত একটা পরিস্থিতির সৃষ্টি হলো সেটাই বুঝতে পারছিলাম না। হঠাৎ দেখলাম বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলম এবং চুল্লুকে মারতে মারতে একটা মাইক্রোবাসে উঠালো 3-4 জন অস্ত্রধারী। ইতিমধ্যে বাইরে হইচই শুনে নিম্মি এবং খালাম্মা মানে তাহমিনার আম্মা বেরিয়ে এসেছেন অন্দরমহল থেকে। খালাম্মা ছুটে এসে গাজীকে বললেন, ভাই সাহেব, এ কি করছেন আপনি? ওকে কেন অপদস্থ করছেন? কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? কি দোষ করেছে ও? গাজী তার কোনো কথারই জবাব দিলেন না। তার হুকুমের তামিল হলো। আমাকে জোর করে ঠেলে ওঠানো হলো মাইক্রোবাসে। বাসে উঠে দেখি আলম ও চুল্লু দুজনেই গুরুতরভাবে আহত। ওদের মাথা এবং মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। আমাকে গাড়িতে তুলতেই খালাম্মা এবং নিম্মি দুজনেই গাজীকে বলল, ওদের সাথে আমাদেরকেও নিতে হবে আপনাকে। ওদের একা নিয়ে যেতে দেব না আমরা। ঠিক আছে, তাই হবে, গাজী বললেন। গাজীর ইশারায় ওদেরকেও ধাক্কা দিয়ে উঠানো হলো মাইক্রোবাসে। বেচারি খালাম্মা, বয়স্কা মহিলা, আচমকা ধাক্কায় হুমড়ি খেয়ে পড়লেন মাইক্রোবাসের ভেতরে। আমার দিকে অস্ত্র তাক করে দাঁড়িয়ে থাকলো 5 জন অস্ত্রধারী, গাজীর সন্ত্রাস বাহিনীর মাস্তান। গাজী গিয়ে উঠল তার কারে। বাকি মাস্তানদের নিয়ে দ্বিতীয় মাইক্রোবাসটা কোথায় যেন চলে গেল। মাইক্রোবাস দুইটি ছিল সাদা রঙের এবং তাদের গায়ে ছিল রেড ক্রসের চিহ্ন আঁকা। গাজীর গাড়ি চলল আগে আগে, আর আমাদের বহনকারী মাইক্রোবাসটি চলল তার পেছনে। এই সমস্ত ঘটনা যখন ঘটছিল তখন আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা কামরুল হক, স্বপন, বীর বিক্রম ও বাপ্পি লেডিস ক্লাবে উপস্থিত ছিল না। তারা গিয়েছিল কোনো এক অতিথিকে ড্রপ করতে। আমাদের কাফেলা লেডিস ক্লাব থেকে বেরিয়ে যাবার পর ওরা ফিরে এসে সমস্ত ঘটনা জানতে পারে লিটুর মুখে। সব কিছু জানার পর মুহূর্তেই ওরা যোগাযোগ করলো রেস কোর্সে আর্মি কন্ট্রোল রুমে, তারপর ক্যান্টনমেন্টের এমপি ইউনিটে। ঢাকা ব্রিগেড মেসেও খবরটা পৌঁছে দিল স্বপন। তারপর সে বেরিয়ে গেল ঢাকা শহরের মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ করে আমাদের খুঁজে বের করার জন্য। আবুল খায়ের লিটু আমার ছোট বোন মহুয়ার স্বামী এবং আমার বন্ধু। ও ছুটে গেল এসপি মাহবুবের বাসায় বেইলি রোডে। উদ্দেশ্য মাহবুবের সাহায্যে গাজীকে খুঁজে বের করা। এদিকে আমাদের কাফেলা গিয়ে থামল রমনা থানায়। গাজী তার গাড়ি থেকে নেমে চলে গেল থানার ভেতরে। অল্প কিছুক্ষণ পর ফিরে এসে নিজের গাড়িতে উঠে বসলেন গাজী।
কাফেলা আবার চলতে শুরু করলো। কাফেলা এবার চলতে সেকেন্ড ক্যাপিটালের দিকে। ইতিমধ্যে নিম্মি তার শাড়ি ছিঁড়ে চুল্লু ও আলমের রক্তক্ষরণ বন্ধ করার জন্য ব্যান্ডেজ বেঁধে দিয়েছে। সেকেন্ড ক্যাপিটালের দিকে আমাদের নিয়ে যাচ্ছে দেখে আমি চিন্তিত হয়ে পড়লাম। গাজীর মনে কোনো দুরভিসন্ধি নেই তো? রক্ষী বাহিনীর ক্যাম্পে নিয়ে গিয়ে হত্যা করবে না তো? ওর পক্ষে সব কিছুই করা সম্ভব। কিছু একটা করা উচিত। হঠাৎ আমি বলে উঠলাম, গাড়ি থামাও। আমার বলার ধরনে ড্রাইভার গাড়ি থামিয়ে দিল। আমাদের গাড়িটা থেমে পড়ায় সামনের গাজী গাড়িটাও থেমে পড়ল। আমি তখন অস্ত্রধারী একজনকে লক্ষ্য করে বললাম, গাজী সাহেবকে ডেকে আনতে। সে আমার কথার পর গাড়ি থেকে নেমে গিয়ে গাজীকে গিয়ে কিছু বলল। দেখলাম গাজী নেমে আসছে। কাছে এলে আমি তাকে বললাম, গাজী সাহেব, আপনি আমাদের নিয়ে যাই চিন্তা করে থাকেন না কেন, লেডিস ক্লাব থেকে আমাদের উঠিয়ে আনতে কিন্তু সবাই আপনাকে দেখেছে। তাই কোনো কিছু করে সেটাকে বেমালুম হজম করে যাওয়া আপনার পক্ষে কিছুতেই সম্ভব হবে না। আমার কথা শুনে কি যেন ভেবে নিয়ে তিনি আবার তার গাড়িতে গিয়ে উঠলেন। কাফেলা আবার চলা শুরু করলো। তবে এবার রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে নয়। গাড়ি ঘুরিয়ে তিনি চললেন ৩২ নং ধানমন্ডি প্রধানমন্ত্রীর বাসার দিকে। আমরা হাফ ছেড়ে বাঁচলাম। কলা বাগান দিয়ে ৩২ নং রোডে ঢুকে আমাদের মাইক্রোবাসটা শেখ সাহেবের বাসার গেট থেকে একটু দূরে অ্যালকোটা গাছের ছায়ায় থামতে ইশারা করে জনাব গাজী তার গাড়ি নিয়ে সোজা গেট দিয়ে ঢুকে গেলেন ৩২ নংয়ের ভেতরে। সেকেন্ড ফিল্ড রেজিমেন্ট তখন শেখ সাহেবের বাড়ি পাহারা দিচ্ছে। একবার ভাবলাম ওদের ডাকি, আবার ভাবলাম এর ফলে যদি গোলাগুলি শুরু হয়ে যায় তবে ক্রসফায়ারে বিপদের ঝুঁকি বেশি। এই সমস্তই চিন্তা করছিলাম, হঠাৎ দেখি লিটুর ঢাকা ক ৩১৫ সাদা টয়োটো কারটা পাশ দিয়ে হুশ করে এগিয়ে গিয়ে শেখ সাহেবের বাসার গেটে গিয়ে থামল। লিটুই চালাচ্ছিল গাড়ি। গাড়ি থেকে নামলো এসপি মাহবুব। নেমেই প্রায় দৌড়ে ভেতরে চলে গেল সে। লিটু একটু এগিয়ে গিয়ে রাস্তার পাশে গাড়ি থামিয়ে অপেক্ষায় রইল, সম্ভবত মাহবুবের ফিরে আসার প্রতীক্ষায়। লিটু এবং মাহবুবকে দেখে আমরা সবাই আশ্বস্ত হলাম। নির্ঘাত বিপদের হাত থেকে পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে দিলেন। লিটু যখন মাহবুবের বাসায় গিয়ে পৌঁছে, মাহবুব তখন মানিকগঞ্জ থেকে সবেমাত্র ফিরে বিয়েতে আসার জন্য প্রস্তুত হচ্ছিল। হঠাৎ লিটুকে হতদন্ত হয়ে উপরে আসতে দেখে তার দিকে চাইতেই লিটু বলে উঠল, মাহবুব ভাই, সর্বনাশ হয়ে গেছে। বিয়ে বাড়ি থেকে গাজী বিনা কারণে ডালিম নিম্মিকে জবরদস্তি গান পয়েন্টে উঠিয়ে নিয়ে গেছে। এ কথা শুনে মাহবুব স্তম্ভিত হয়ে যায়। প্রধানমন্ত্রীকেই খবরটা সবচেয়ে আগে দেওয়া দরকার, কোনো অঘটন ঘটে যাবার আগে। গাজীর কোনো বিশ্বাস নাই, ওর দ্বারা সবকিছুই সম্ভব। মাহবুব টেলিফোনের দিকে এগিয়ে যায়। হঠাৎ টেলিফোনটাই বেজে উঠল। রেড টেলিফোন। মাহবুব হাতে উঠিয়ে নেয় রিসিভার। প্রধানমন্ত্রী অপর প্রান্তে। মাহবুব, তুই জলদি চলে আয় আমার বাসায়। গাজী এক মেজর আর তার সাঙ্গপাঙ্গদের ধইরা আনছে এক বিয়ার অনুষ্ঠান থাইকা। ওই মেজর গাজীর বউয়ের সাথে ইয়ার্কি মারার চেষ্টা করেছিল। উপযুক্ত শিক্ষা দিতে হবে। বেশি বার বাড়ছে সেনাবাহিনীর অফিসারগুলির। সব শুনে মাহবুব জানতে চাইল, স্যার, গাজী সাহেবকে জিজ্ঞেস করুন মেজর ও তার সাঙ্গপাঙ্গদের কোথায় রেখেছেন তিনি। ওদের সাথে কইরা লইয়া আইসে গাজী। গেইটের বাইরেই গাড়িতে রাখা হয়েছে বদমাশগুলারে। জানালেন প্রধানমন্ত্রী, স্যার, গাজী সাহেব ডালিম আর নিম্মিকেই তুলে এনেছে লেডিস ক্লাব থেকে। ওখানে ডালিমের খালাতো বোনের বিয়ে হচ্ছিল আজ, জানালো মাহবুব। কস কি তুই? প্রধানমন্ত্রী অবাক হলেন। আমি সত্যিই বলছি স্যার, আপনি ওদের খবর নেন, আমি এক্ষুনি আসছি। এই কথোপকথনের পরই মাহবুব লিটুকে সঙ্গে করে চলে আসে ৩২ নং ধানমন্ডিতে। মাহবুবের ভেতরে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই রেহানা, কামাল ছুটে বাইরে এসে আমাদের ভেতরে নিয়ে যায়। আলম ও চুল্লুর রক্তক্ষরণ দেখে শেখ সাহেব ও অন্যান্য সবাই শঙ্কিত হয়ে ওঠেন। হারামজাদা, এটা কি করছস তুই?
গাজীকে উদ্দেশ্য করে গর্জে উঠলেন শেখ মুজিব। চেয়ার ছেড়ে উঠে এসে নিম্মি এবং আমাকে জড়িয়ে ধরলেন তিনি। খালাম্মা ঠিকমতো হাঁটতে পারছিলেন না। কামাল, রেহানা ওরা সবাই জড়াধড়ি করে ওদের উপরে নিয়ে গেল। শেখ সাহেবের কামরায় তখন আমি, নিম্মি আর গাজী ছাড়া অন্য কেউ ছিল না। নিম্মি দুঃখে গ্লানিতে কান্নায় ভেঙে পড়ল। শেখ সাহেব ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে চেষ্টা করছিলেন। ওদূরে গাজী ভেজা বেড়ালের মতো কুকুরে দাঁড়িয়ে কাঁপছিল। হঠাৎ ফোন বেজে উঠল। রেড ফোন। শেখ সাহেব নিজেই তুলে নিলেন রিসিভার। গাজীর বাসা থেকে ফোন এসেছে। বাসা থেকে খবর দিল আর্মি গাজীর বাসা রেড করে সবাইকে ধরে নিয়ে গেছে। শুধু তাই নয়, সমস্ত শহরে আর্মি চেকপোস্ট বসিয়ে প্রতিটি গাড়ি চেক করছে। ক্যান্টনমেন্ট থেকে কিডন্যাপিংয়ের খবর পাওয়ার পরপরই ইয়াং অফিসাররা যে যেখানেই ছিল সবাই বেরিয়ে পড়েছে এবং খুঁজে বের করার চেষ্টা করছে মেজর ডালিম ও তার স্ত্রী নিম্মিকে। সমস্ত শহরে হইচই পড়ে গেছে। গাজীরও কোনো খবর নেই। গাজীকে এবং তার অস্ত্রধারী সন্ত্রাসীদের খুঁজছে আর্মি তন্ন তন্ন করে সম্ভাব্য সব জায়গায়। টেলিফোন পাওয়ার পর শেখ সাহেবের মুখটা কালো হয়ে গেল। ফোন পেয়েই তিনি আমাদের সামনেই আর্মি চিফ শফিউল্লাহকে হটলাইনে বললেন, ডালিম, নিম্মি, গাজী সবাই আমার এখানে আছে। তুমি জলদি চলে আসো আমার এখানে। ফোন রেখে শেখ সাহেব গাজীকে উদ্দেশ্য করে বললেন, মাফ চা নিম্মির কাছে। গাজী শেখ সাহেবের হুকুমে নিম্মির দিকে এক পা এগুতেই সিংহের মতো গর্জে উঠল নিম্মি, খবরদার, তোর মতো ইতর লোকের মাফ চাইবার কোনো অধিকার নাই, বদমাইশ। এরপর শেখ মুজিবের দিকে ফিরলে বলল নিম্মি, কাদের রক্তের বদলে আজ আপনি প্রধানমন্ত্রী? আমি জানতে চাই। আপনি নিজেকে জাতির পিতা বলে দাবি করেন। আমি আজ আপনার কাছে বিচার চাই। আজ আমার জায়গায় শেখ হাসিনা কিংবা রেহানার যদি এমন অসম্মান হতো, তবে যে বিচার আপনি করতেন আমি ঠিক সেই বিচারই চাই। যাদের রক্তের বিনিময়ে আজ আপনারা জাতির কর্ণধার হয়ে ক্ষমতা ভোগ করছেন, সেই সব মুক্তিযোদ্ধাদের সম্মান ভুলুণ্ঠিত করে তাদের গায়ে হাত দেওয়ার মতো সাহস কম্বলচোর গাজী পায় কি করে? এর উপযুক্ত জবাব আমি আজ চাই আপনার কাছ থেকে। আজ পর্যন্ত আপনি বলতে পারবেন না ব্যক্তিগতভাবে কোনো কিছু চেয়েছি আপনার কাছে, কিন্তু আজ দাবি করছি ন্যায্য বিচার। আপনি যদি এর বিচার না করেন তবে আমি আল্লাহর কাছে এই অন্যায়ের বিচার দিয়ে রাখলাম, তিনি নিশ্চয়ই এর বিচার করবেন। আমি অনেক চেষ্টা করেও সেদিন নিম্মিকে শান্ত করতে পারিনি। ঠান্ডা মেজাজের কোমল প্রকৃতির নিম্মির মধ্যেও যে এ ধরনের আগুন লুকিয়ে থাকতে পারে, সেটা আমার কাছেও আশ্চর্য লেগেছিল সেদিন। শেখ সাহেব নিম্মির কথা শুনে ওকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে আদর করে বলেছিলেন, মা, তুই শান্ত হ। হাসিনা রেহানার মতো তুইও আমার মেয়ে। আমি নিশ্চয়ই এর উপযুক্ত বিচার করব। অন্যায়, ভীষণ অন্যায় করেছে গাজী, কিন্তু তুই মা শান্ত হ। বলেই রেহানাকে ডেকে তিনি নিম্মিকে উপরে নিয়ে যেতে বললেন। রেহানা এসে নিম্মিকে উপরে নিয়ে গেল। ইতিমধ্যে জেনারেল শফিউল্লাহ এবং ঢাকা ব্রিগেড কমান্ডার সাফায়েত জামিল এসে পৌঁছেছে। শেখ সাহেব তাদের সবকিছু খুলে বলে জেনারেল শফিউল্লাহকে অনুরোধ করলেন গাজীর পরিবারের সদস্যদের ছেড়ে দেবার বন্দোবস্ত করতে। জেনারেল শফিউল্লাহ রেসকোর্স কন্ট্রোল রুমে অপারেশন কমান্ডার মেজর মোমেনের সাথে কথা বলার জন্য টেলিফোন তুলে নিলেন। হ্যালো মোমেন, আমি শফিউল্লাহ বলছি প্রাইম মিনিস্টারের বাসা থেকে। ডালিম, নিম্মি, গাজী ওরা সবাই এখানেই আছে। প্রাইম মিনিস্টারও এখানেই উপস্থিত আছেন। এভরিথিং ইজ গোয়িং টু বি অল রাইট। অর্ডার ইউ ট্রুপস টু স্ট্যান্ড ডাউন এবং গাজী সাহেবের পরিবারের সদস্যদের ছেড়ে দাও। অপর প্রান্ত থেকে মেজর মোমেন জেনারেল শফিউল্লাহকে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, কিডন্যাপ করে নিয়ে যাওয়া অফিসার এবং তার স্ত্রীকে না দেখা পর্যন্ত এবং গাজী ও তার 17 জন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের তার হাতে সমর্পণ না করা পর্যন্ত তার পক্ষে গাজীর পরিবারের কাউকেই ছাড়া সম্ভব নয়। শফিউল্লাহ তাকে অনেক বোঝাতে চেষ্টা করলেন, কিন্তু মেজর মোমেন তার অবস্থানে অটল থাকলেন, শফিউল্লাহর সব যুক্তিকে অসার প্রমাণিত করে। অবশেষে শফিউল্লাহ ইচ্ছার বিরুদ্ধে অনেকটা বাধ্য হয়ে প্রধানমন্ত্রীকে অপারেশন কমান্ডারের
শর্তগুলো জানালেন। শেখ সাহেবের মুখ শুকিয়ে গেল। তিনি আমাকে অনুরোধ করলেন মেজর মোমেনের সাথে কথা বলতে। আমি অগত্যা টেলিফোন হাতে তুলে নিলাম। হ্যালো স্যার, মেজর ডালিম বলছি। থিংস আর আন্ডার কন্ট্রোল। প্রধানমন্ত্রী কথা দিয়েছেন তিনি ন্যায় বিচার করবেন। ওয়েল ডার্লিং, it's nice to hear from you, but as the operation commander, I must have my demands met. I got to be loyal to my duty as long as the army is deployed for anti-miscreants drive. The identified armed miscreants cannot be allowed to go scot-free. As far as I am concerned, the law is equal for everyone, so there can't be any exception. Chief has got to understand this. বললেন মেজর মোমেন। প্লিজ স্যার, why don't you come over and judge the situation yourself? অনুরোধ জানিয়েছিলাম আমি। There is no need for me to come. However, I am sending Captain Feroz, বলে ফোন ছেড়ে দিলেন মেজর মোমেন। অল্পক্ষণের মধ্যেই ক্যাপ্টেন ফিরোজ এসে পড়ল। ফিরোজ আমার বাল্যবন্ধু। এসেই আমাকে জড়িয়ে ধরল। তুই গাজিরে মাফ করে দে। আর গাজী, তুই নিজে খোদ উপস্থিত থাকবি কন্যা সম্প্রদানের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত। অনেকটা মোড়লে কায়দায় একটা আপোষ রফা করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। আমার বোনের সম্প্রদানের জন্য গাজীর বিয়ের অনুষ্ঠানে যাবার কোনো প্রয়োজন নেই। ওকে মাফ করাও আমার পক্ষে সম্ভব নয়। সেটা হবে আমার জন্য নীতি বিরোধিতা। আমরা দেশ স্বাধীন করেছি রক্তের বিনিময়ে। আমাদের গা থেকে রক্ত ঝরাটা কোনো বড় ব্যাপার নয়। ইউনিফর্মের চাকুরি করি, টাকা পয়সার লোভও নয়। একজন সৈনিক হিসেবে আমার আত্মমর্যাদা এবং গৌরবকে অপমান করেছেন গাজী নেহায়েত অন্যায়ভাবে। আপনি আমাদের দায়িত্ব দিয়েছেন জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। অবৈধ অস্ত্রধারীদের খুঁজে বের করে আইন অনুযায়ী তাদের শাস্তির ব্যবস্থা করতে। সেখানে আজ আমাদেরই ইজ্জত হারাতে হলো অবৈধ অস্ত্রধারীদের হাতে। আপনি প্রধানমন্ত্রী হয়ে কথা দিয়েছেন এর উচিত বিচার করবেন। আমরা আপনি কি বিচার করেন সেই অপেক্ষায় থাকব। ক্যাপ্টেন ফিরোজকে উদ্দেশ্য করে সবার সামনেই বলেছিলাম, দেশের প্রধানমন্ত্রী যখন বিচারের ওয়াদা করেছেন, সেক্ষেত্রে গাজীর পরিবারের সদস্যদের আর আটকে রাখার প্রয়োজন কি? কর্নেল মোমেনকে বুঝিয়ে তাদের ছেড়ে দেবার বন্দোবস্ত করিস। সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসছিলাম, ঠিক সেই সময় শেখ সাহেব বললেন, আমার গাড়ি তোদের পৌঁছে দেবে। তার প্রয়োজন হবে না চাচা, বাইরে লিটু স্বপনরা রয়েছে, তাদের সাথেই চলে যেতে পারবো। বাইরে বেরিয়ে দেখি ৩২ নংয়ের বাইক সামনের রাস্তায় গাড়ির ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই। পুলিশ অবস্থা সামাল দিতে হিমশিম খাচ্ছে। বন্ধু বান্ধবরা যারাই জানতে পেরেছে আমাদের কিডন্যাপিংয়ের ব্যাপারটা, তাদের অনেকেই এসে জমা হয়েছে স্বতঃস্ফূর্তভাবে। আমাদের দেখে সবাই ঘিরে ধরল। সবাই জানতে চায় কি প্রতিকার করবেন প্রধানমন্ত্রী এই জঘন্য অপরাধের। সংক্ষেপে যতটুকু বলার ততটুকু বলে ফিরে এলাম লেডিস ক্লাবে। মাহবুবও এলো সাথে। মাহবুবের উছিলায় সেদিন রক্ষা পেয়েছিলাম চরম এক বিপদের হাত থেকে, আল্লাহ পাকের অসীম করুণায়। বিয়ের আসরে আমরা ফিরে আসায় পরিবেশ আবার আনন্দ উচ্ছ্বাসে ভরে উঠল। সবাই আবার হাসি ঠাট্টার মাধ্যমে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কন্যা সম্প্রদান করা হলো। তাহমিনার বিয়ের দাঁতটা আওয়ামী দুঃশাসনের একটি ঐতিহাসিক সাক্ষী হয়ে থাকলো, জ্বলন্ত উদাহরণ হয়ে থাকলো আওয়ামী নেতাদের এবং তাদের ব্যক্তিগত বাহিনীর নিক্কারজনক স্বেচ্ছাচার ও নিপীড়নের। কি করে এমন একটা জঘন্য ঘটনার সাথে গাজী সরাসরি নিজেকে জড়িয়ে ফেলতে পেরেছিল তার কোনো যুক্তিই খুঁজে পাচ্ছিলাম না। অনেক পরে বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছিলাম আমাদের কুমিল্লা অপারেশনের পর পার্টির তরফ থেকে শেখ মুজিবের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছিল আমাদের, বিশেষ করে আমার ঔদ্ধত্যের উপযুক্ত শিক্ষা দেবার জন্য। কিন্তু শেখ মুজিব ওই চাপের পরিপ্রেক্ষিতে বলেছিলেন আর্মি কোনো কাঁচা কাজ করে নাই, তারা আইন অনুযায়ী সবকিছু করছে, প্রত্যেককে ধরেছে হাতে নাতে প্রমাণ সহ। সেক্ষেত্রে আমি কি করতে পারি? তার ওই কথায় সন্তুষ্ট হতে পারেনি ক্ষমতার দম্ভে অন্ধ আওয়ামী নেতাদের একাংশ। আইনের মাধ্যমে যদি কোনো কিছু করা না যায়
তবে অন্য কোনোভাবে হলেও শিক্ষা তাদের দিতেই হবে এবং সেই দায়িত্বটাই গ্রহণ করেছিলেন সেই সময়ের টপ টেরর এন্ড মোস্ট পাওয়ারফুল লিডার বলে পরিচিত গালি গাজী গোলাম মোস্তফা। তখন থেকেই নাকি সুযোগ খুঁজছিলেন তিনি জিঘাংসা মেটাতে। বিয়ে বাড়িতে বাপ্পি এবং তার ছেলেদের মাঝে যে সামান্য ঘটনা ঘটে সেটাকেই সুযোগ হিসেবে গ্রহণ করে গাজী চেয়েছিল আমাকে উচিত শিক্ষা দিতে। এ বিষয়ে মেজর রফিকুল ইসলাম পিএসসি তার বই বাংলাদেশ সামরিক শাসন এবং গণতন্ত্রের সংকট এ লিখেছেন, গাজী সমর্থক লোকদের সম্ভবত মেজর ডালিম ও তার স্ত্রীকে হত্যা করার পরিকল্পনা ছিল।